সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে যায়, কারণ দরজার সামনে ব্লু কালারের হুডি পরে দাঁড়িয়ে আছে স্বয়ং অগ্নি চৌধুরী। ইয়ানা অস্ফুট ভাষায় বলে, মিস্টার চৌধুরী। বিয়েবাড়িতে সবার কানাঘুষা লেগে যায়, কে এই ছেলে? আর হুল্লাপাট্টি, তারা ভয়ে এক একজনের আত্মা শুকিয়ে গেছে, কারণ তারা অগ্নি চৌধুরীর রাগ সম্পর্কে অবগত। আসাদ হোসেন এইবার রেগে বলে ওঠে, এই ছেলে, কে তুমি? বিয়ের মাঝখানে বরের জায়গায় তুমি এসে কবুল বলছো? আহান দুই হাত প্যান্টের পকেটে গুজে আস্তে আস্তে বলে, কেন শ্বশুর আব্বু, আমি আপনার মেয়ের জামাই। আসাদ হোসেন, মেয়ের জামাই মানে? আমার কোনো মেয়ের সাথে বিয়ে দিয়েছি তোমার? আহান একটা মুচকি হাসি দিয়ে বলে, বয়স হয়েছে ঠিক আছে, তাই বলে এখনকার কথা এখনই ভুলে যাবেন? একটু আগেই তো কবুল বলে বিয়ে করলাম। আসাদ হোসেন বিরক্তি নিয়ে বলে, এই ছেলে কি ফাজলামি করছো? তোমার সাথে কি আমার ফাজলামির সম্পর্ক? এখনই বের হও, নয়তো পুলিশ ডাকবো। আহান এবার আস্তে আস্তে মুখের কাঠিন্য ভাব বজায় রেখে বলে, মেইন পয়েন্টে এসেছেন। শ্বশুর আব্বু হন আপনি, আমার এটা তো আর মজার সম্পর্ক নয়। আশাদ হোসেন এবার চরম রেগে গিয়ে বলেন, এই ছেলে, তুমি যদি এখন বের না হও তাহলে পুলিশ ডেকে এনে বের করাবো, তারপর জেলের মুখ দেখতে হবে। তাই বলছি, বের হয়ে যাও। আহান নিচের দিকে তাকিয়ে আছে। নিচের দিকে তাকিয়ে আশরাত হোসেনের উদ্দেশ্যে বলে, দেশে এমন কোনো জেল এখনো হয়নি যেখানে অগ্নি চৌধুরীকে বন্দি করবে। এই কথাটা সবার কানে বাজের ন্যায় ঠেকলো। উনি তাহলে অগ্নি চৌধুরী? যেহেতু এটা চট্টগ্রাম, তাই অনেকে চিনতে পারেনি। আর তাছাড়া আহান আজ সম্পূর্ণ অন্যভাবে এসেছে, যেভাবে মাফিয়া জগতে উপস্থিত হয়। ইয়ানা এবার আহানের সামনে এসে দাঁড়ায় আর বলে, এখানে কেন এসেছেন মিস্টার চৌধুরী? দেখুন, এটা একটা ভদ্র ফ্যামিলি, তাই হাত জোড় করছি এখান থেকে চলে যান। আপনার মাফিয়াগিরি অন্য কোথাও গিয়ে দেখান। ইয়ানা বলতে দেরি, কিন্তু আহানের হাতে জ্বর পড়তে দেরি হয়নি। পরপর শক্ত হাতে জ্বরকে সামলাতে না পেরে ছিটকে পড়ে যায়। একটু আগে যে বাড়িটা খুশিতে মেতে উঠেছিল, কিন্তু এখন এটা যেন একটা মৃত্যু পরিতে রূপ নিয়েছে। আহানের পৈশাচিক রূপ দেখে এক একজন ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দেয়। সাহিল এতক্ষণে চুপ থাকলেও এখন আহানের উদ্দেশ্যে বলে ওঠে, এইরকম অভদ্রতার মানে কি মিস্টার চৌধুরী? আপনি আমার হবু স্ত্রী গায়ে হাত তুলছেন কেন? আহানের রাগে চোখ দুটো লাল হয়ে আছে। অতিরিক্ত রাগের কারণে শরীরের রগগুলো ভেসে উঠেছে। সাহিলের কথা ছিল রক্তে আগুন ধরার মতো। সে সাহিলের উদ্দেশ্যে দাঁতে দাঁত চেপে বলে, তুই ওইখানে দাঁড়া, তোর ব্যবস্থা অনেক আগেই করা উচিত ছিল। আর এই, তুই কার জন্য কাজ করছিস সেটাও আমি খুঁজে বের করব। তারপর কাজী সাহেবকে ডাক দিয়ে বলে, কাজী সাহেব, বাকি বিয়ের কাজটা শেষ করুন। হিয়ানা নিজের চুল থেকে আহানের হাত সরাতে সরাতে বলে, কখনো আপনার মতো জানোয়ারকে আমি বিয়ে করব না। যদি আপনি আমার জীবনও নিয়ে নেন, তারপরও না। আহান খেপে গিয়ে ইয়ানার চিবুক শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, ভয় করছে না? জানের মায়া নেই তোর? অকালে মরার শখ জেগেছে? বারণ করেছিলাম না আমাকে ছাড়া অন্য পুরুষকে কল্পনা করতে? তাহলে বউ সেজেছিস কেন? ইয়ানা ব্যথা নখ মুখ খিচে ফেলে। আহানের শক্ত হাতের কাছে ইয়ানার গালটা তোলার সমতুল্য। ইয়ানা, আপনার বারণ কেন শুনতে হবে আমাকে? আমি মরে গেলেও আপনাকে বিয়ে করব না। আহান ইয়ানার কথা শুনে রহস্যময় হাসি দিয়ে বলে, জানতাম তুমি এত সহজে রাজি হবে না, তাই অন্য দিক দিয়ে তীর ছুঁড়েছি। আর এই জানোয়ারের সাথে সারা জীবন কাটাতে হবে। ইয়ানা কপাল কুঁচকে বলে, মানে? আহান ইয়ানার দিকে তাকিয়ে বলে, আরে বেবি, এত তাড়া কিসের? এরপর আহান ইয়ানার দিকে দৃষ্টি রেখে রায়নকে ডাক দেয়। রায়নের নাম শুনেই ইয়ানা চমকে ওঠে। রায়ন আসতেই ইয়ানা তার দিকে নেত্র মেলে তাকায় আর বলে, ভাইয়া, আপনি তো আহান ভাইয়ার ফ্রেন্ড, তাহলে আপনি ওনার সাথে কেন? আপনাকে উনি জোর করে নিয়ে আসেনি তো? আপনারা সবাই ঠিক আছেন তো? ইউপি ভাইয়া, আহান ভাইয়া, তাদের কোনো ক্ষতি করেনি তো এই সাইকো? প্লিজ ভাইয়া, কিছু তো বলুন। বলে ইয়ানা কান্নায় ভেঙে পড়ে। রায়ান নিশ্চুপ, কারণ আজও নিজে এক ধাঁধার মধ্যে পড়ে আছে, কি বলবে সে। আহান এবার ইয়ানার দিকে তাকিয়ে বলে, ক্ষতি তো তখন হবে বেবি যখন আহান আর অগ্নি আলাদা কেউ হবে। আর অগ্নি চৌধুরীর বন্ধুদের দিকে তাকালে তার চোখ খুবড়ে নেই আমি। সেখানে কেউ ক্ষতি করা তো বিলাসিতা যান। এই কথা শুনে ইয়ানা দুই পা পিছিয়ে যায়। এদিকে হল্লাপাটি সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকে, তারা কিছু বলতে পারছে না।
কারণ আহান সবার মাথায় বন্দুক তাক করে রেখেছে। ইয়ানা অস্ফুট ভাষায় বলে, মা, মানে কি বলতে চাইছেন? কি আপনি? দুজন এক ব্যক্তি মানে? আর ওরা আপনার বন্ধু মানে? আহান ইয়ানার খুব কাছাকাছি আসে, এতটাই কাছাকাছি যেখানে একজন আরেকজনের শ্বাস শুনতে পাচ্ছে। আহান এবার মাথা থেকে নিজের হুডিটা নামিয়ে নেয় আর মুখ থেকে মাস্ক খুলে ফেলে। হিয়ানা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলে। এত বড় প্রতারণা! কি করে পারলো সেই প্রতারণার গুটি হতে? ইয়ানা আহানার কাছ থেকে দূরে সরে গিয়ে মাথায় হাত রেখে কান্না করতে করতে বলে, তাহলে আহান আর অগ্নি দুজন এক ব্যক্তি, কিন্তু আমি বোকা ছিলাম, বুঝতেই পারিনি। এরকম বিশ্বাসঘাতকতা না করলেও পারতেন মিস্টার চৌধুরী। বন্ধু সেজে পিঠে ছুরি মারলেন। এতক্ষণে ইউভিও চলে আসে। হিয়ানা এবার ইউভি আর রায়ানের সামনে গিয়ে বলে, আপনারা দুজন বলেছিলেন না আমি আপনার বোনের মতো, সবসময় বিপদে সাহায্য করবেন। এই আপনাদের সাহায্যের নমুনা। প্রথমে এর কথায় ভাই সাজলেন আর এখন পিঠে ছুরি মারতে চলে এসেছেন। সত্যি আপনাদের মতো ভাই পেয়ে আমি গর্বিত। অনেক ভালো নাটক করেন আপনারা। বাহ মিস্টার রায়ান আর মিস্টার ইউভি, বাহ। রায়ান ইয়ানাকে কিছু বলার জন্য এগিয়ে আসতেই ইয়ানা হাত দিয়ে থামিয়ে দেয় আর বলে, আপনাদের কিছু বলার দরকার নেই। আপনাদের কোনো দোষ নেই। আমি তো আর আপনার আপন বোন নই। কিছু করলেই বা কি? ইউভি এবার ইয়ানাকে বলে, ইয়ানা তুমি আমাদের ভুল বুঝছো। তুমি আমাদের পুরো কথাটা শোনো। ইয়ানা কিছু বলতে যাবে তার আগেই আহান এক ধমক দেয়, তাতে সবাই চুপ হয়ে যায়। আহান ইয়ানা, রায়ান আর ইউভির উদ্দেশ্যে বলে, আমি কি এখানে ভাই বোনের ভালোবাসা দেখতে এসেছি? তোদের আজাইরা নাটক বাদ দে। এরপর ইয়ানার উদ্দেশ্য বলে, আর তুমি চলো আমার সাথে, বাকি বিয়েটা করে আসি। ইয়ানা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলে, আপনি ভাবলেন কিভাবে আপনার মতো বিশ্বাসঘাতককে আমি ইয়ানা বিয়ে করব? জীবন চলে যাবে মিস্টার আহান চৌধুরী, তবুও আপনার মতো প্রতারককে বিয়ে করব না। আহান ইয়ানার দিকে বাঁকা হাসি দিয়ে রায়ানের উদ্দেশ্যে বলে, রায়ান, ক্যামেরাটা দে তো, আমার জান পাখিটাকে কিছু দেখাই। রায়ান এবার আহানের উদ্দেশ্যে বলে, আহান প্লিজ, এটা না, অন্য উপায়ে কিছু কর। আহান রায়ানের দিকে রাগে চোখে তাকিয়ে বলে, তোকে দিতে বলেছি আমি। রায়ান আহানের কাছেই ক্যামেরাটা দেয়। তারপর এক পলক রোয়ানার দিকে তাকিয়ে সমুর দিকে তাকায়, দেখে ওর দিকে প্রশ্নসূচক ভাবে তাকিয়ে আছে। রায়ান তাকাতে চোখ মুখ কুচকে দৃষ্টি অন্যদিকে নিয়ে নেয়। আহান এবার ইয়ানার দিকে ক্যামেরাটা তাক করে বলে, আবারও বলছি আমাকে রাগিও না, চলে আসো, নয়তো এই ক্যামেরা যা আছে তা সহ্য করতে পারবে না। ইয়ানা আহানের দিকে তাকিয়ে দাঁতা দাঁত চেপে বলে, কি আছে এতে? নিশ্চয়ই আমার কোনো ভিডিও করেছেন, আর তা নিয়ে এখন ব্ল্যাকমেল করবেন? শুনে রাখুন মিস্টার আহান, আপনি যদি ভেবে থাকেন আপনি আমার ভিডিও দেখাবেন, তারপর আমি নিজের ইজ্জত বাঁচানোর জন্য সুরসুর করে বিয়ে করতে চলে যাব, তাহলে সেই আশা ভুলে যান। আমি পুরো পৃথিবীর সাথে লড়াই করব, তবু আপনার মতো জানোয়ারকে নয়। আহান ইয়ানার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিয়ে বলে, দ্য ইন্টেলিজেন্ট গার্ল ইজ সো গুড টু বি, বাট এখানে তোমার কিছু নেই। ইয়ানা কপাল কুঁচকে বলে, তাহলে? আহান এবার ভিডিও প্লে করেন, যা দেখে ইয়ানা কথা বলার শক্তি হারিয়ে ফেলে। পায়ের নিচ থেকে মাটি সরে যায়। একবার নিজের ছোট বোনটার দিকে তাকায় যে এখনো ভয়ে কান্না করে যাচ্ছে। ইয়ানা আহানের হুডি চেপে ধরে বলে, কতটা নীচ আপনি অগ্নি চৌধুরী! লজ্জা করে না এইসব করতে? শত্রুতা আপনার আমার সাথে ছিল। তাহলে আমার ইয়ানা আর কিছু বলতে পারল না, তার আগেই আহান আঙ্গুল দিয়ে ঠোঁট চেপে কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, দেখো, ভিডিওর কথা আমি, তুমি, রায়ান, ইউভি ছাড়া কেউ জানে না। এখন তুমি যদি চিৎকার করে জানাতে চাও তাহলে জানাতে পারো, কিন্তু তুমি যদি এখন আমার কথা অমান্য করো তাহলে এই ভিডিও শুধু আমাদের তিনজনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পুরো দেশ দেখবে। তোমার বোনের কি হবে ভেবে দেখেছো? তোমার হলে একটা কথা ছিল, বাট এইটা তোমার প্রাণ ভ্রমরার। এখন যদি আমার কথার অবাধ্য হও তাহলে আমি ভিডিও ভাইরাল করতে দেরি করব না। তখন কিন্তু আমার দোষ দিতে পারবে না, তার জন্য তুমি নিজেই দায়ী থাকবে। এখন তুমি ভাবো কি করবে। তোমাকে 10 মিনিট সময় দিলাম ভাবার জন্য। এই বলে আহান ইয়ানা থেকে সরে এসে সোফায় গিয়ে পায়ের পর পা তুলে বসে। ইয়ানা যেন স্তব্ধ হয়ে গেছে, কি বলবে কি করবে সবকিছুর হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে। জীবনের এমন এক পর্যায়ে সে দাঁড়িয়ে আছে
যেখানে সব বোধ শক্তি লোপ পেয়েছে। এইদিকে আহান বলে, 5 মিনিট কিন্তু শেষ, আর মাত্র 5 মিনিট। ইয়ানার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, আমার যাই হয় হোক, আমার বোনটা যাতে কিছু না হয়। যদি একবার এই ভিডিও ভাইরাল হয় তাহলে ও নিজেকে শেষ করে দিবে, এইসব ভেবেই ইয়ানার বুকটা আটকে ওঠে। আর যাই হোক, এটা হতে দেওয়া যাবে না। আহান কিছু বলতে যাবে তার আগে ইয়ানা বলে, আমি রাজি, আমি আপনাকে বিয়ে করতে প্রস্তুত। বলেই ইয়ানা নিজের চোখ বন্ধ করে নেয়। আহান একটা বাঁকা হাসি দেয়। বাড়ির সবাই ইয়ানার দিকে অবাক দৃষ্টি নিক্ষেপ করে তাকায়। ইয়ানার আব্বু আর চেপে না থেকে বলে, কি সব বলছিস, বিয়ে করতে রাজি মানে? এই ছেলেকে বিয়ে করলে তোর জীবনটা শেষ হয়ে যাবে। ইয়ানা নিজের আব্বুর দিকে তাকিয়ে বলে, আমার জীবন শেষ হলে আমি মানিয়ে নিতে পারবো আব্বু, কিন্তু আমার জীবন শেষ না হলে আরেকজনের জীবন শেষ হয়ে যাবে, যা আমার জন্য আরো বেশি কষ্টদায়ক। আর তা আমি হতে দিতে পারবো না। আমি লড়তে পারবো, কিন্তু ও লড়তে পারবে না আব্বু। ইয়ানার কথা শুনে আকাশ বলে ওঠে, আরেকজনের জীবন নষ্ট করবে মানে? ইয়ানা নিজেকে স্ট্রং করে বলে, আমি তোদের বলতে পারবো না। আহান এবার বসা থেকে উঠতে উঠতে বলে, তোমাদের ড্রামা যদি শেষ হয়ে থাকে তাহলে আমরা বাকি কাজটা শেষ করি। কাজী সাহেব, বিয়ে পড়ানো শুরু করুন। এদিকে মিসেস সেলিনা হোসেন আর আসাদ হোসেন কান্না করে যাচ্ছেন। তারা নিরুপায়, নিজের মেয়ের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, তবুও কিছু বলতে পারছে না। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে। তারপর এক পর্যায়ে কাজী সাহেব কাবিনের কথা জিজ্ঞাসা করলে আহান বলে, দিয়ে দিন যা ইচ্ছে হয়। ঠিক তখনই ইয়ানা বলে, না মিস্টার চৌধুরী, কাজী সাহেব দিলে তো হবে না। উনি দিলে সর্বোচ্চ 6 লক্ষ বা 10 লক্ষ দেবে, কিন্তু আমি 5 কোটি চাই। আর আপনি তো জানেন, কাবিনের টাকা নগদ দিতে হয়। কি, পারবেন তো দিতে? আহান ইয়ানার দিকে তাকিয়ে বলে, মাত্র 5 কোটি? আমি তো ভেবেছিলাম আরো দেব। তোমার চাওয়ার পরিমাণ যে এত কম হবে আগে জানতাম না। ইয়ানা আহানার কথা শুনে মনে মনে বলে, ইয়ানা, 5 কোটি চাইলি কেন? ভুলে গিয়েছিলি নাকি ও একজন টপ বিজনেসম্যান, সাথে টপ মাফিয়াও? আমাদের জন্য 10 লক্ষ অনেক, কিন্তু তাদের জন্য এইসব কিছুই না। আর একটু বেশি চেয়ে ব্যাটার একটু জব্দ করতে পারতি। ইয়ানার ভাবনার মাঝে কাজী সাহেব ইয়ানাকে কবুল বলতে বলে। ইয়ানার কানে এটা পৌঁছাতেই নিজের 2 চোখ বন্ধ করে চোখের পানি ফেলে আর নিজের অনিশ্চিত অন্ধকার ভবিষ্যতের দিকে পা বাড়ানোর জন্য প্রস্তুত হয়। আহান এবার ইয়ানার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোমাকে কবুল বলতে বলেছে ইয়ানা, চুপ থাকতে নয়। ইয়ানা এবার নিজের চোখের পানি মুছে দিয়ে বলে দেয় সেই 3 শব্দ, যেই শব্দগুলো একটা মেয়ের জীবন পাল্টে দেয়, কবুল কবুল কবুল। ইয়ানা কবুল বলতেই আহান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইয়ানা উঠে যেতে নিবে, কিন্তু পেছন থেকে আহান হাত চেপে ধরে। ইয়ানা পেছনে তাকিয়ে হাত ছাড়াতে ছাড়াতে বলে, হাত ধরেছেন কেন? ছাড়ুন বলছি। আপনি বিয়ে করতে চেয়েছিলেন, করে নিয়েছেন, এখন আবার আটকাচ্ছেন কেন? যেতে দিন আমায় আমার পরিবারের কাছে। আহান হাত চেপে ধরেই বলে, বিয়ে করেছে কি বউকে পরিবারের কাছে রেখে যেতে? আর যদি বলো হাত ধরেছে কেন, তাহলে বলবো শুধু হাত নয়, অনেক কিছু করারই অধিকার আছে। ইয়ানা কপাল কুঁচকে বলে, মানে? আহান উঠতে উঠতে বলে, মানে হলো এই যে তুমি এখন তোমার পরিবারের কাছে যাবে না, আমার সাথে আমার বাড়ি যাবে। ইয়ানা আহানের দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, জীবনেও না, আমি আপনার সাথে যাব না। আহান ইয়ানার কাছাকাছি এসে বলে, মেয়েটার কথা মনে আছে তো, নাকি ভুলে গেছো? ইয়ানা এবার অসহায় হয়ে বলে, প্লিজ আহান, আম্মু আব্বুর সাথে একটু কথা বলে আসি। তারপর ইয়ানা সবার কাছ থেকে বিদায় নিয়ে গিয়ে গাড়িতে বসে। ইয়ানা কান্না করে না, কারণ আহান ভাবে দুর্বল হয়ে পড়েছে, তাই অনেক কষ্টে নিজের কান্না আটকে রেখেছে। আহান ইয়ানার দিকে এক পলকও তাকায়নি। সামনে রায়ান বসে গাড়ি স্টার্ট দেয়। ইয়ানা এক নজরে বাড়িটার দিকে তাকিয়ে থাকে। এই বাড়িটা থেকে আজ সে সবাইকে কাঁদিয়ে চলে এসেছে, আরেকজনের বলির পাঠা হয়ে। এইদিকে ইয়ানা চলে যেতেই আসাদ হোসেন হার্ট অ্যাটাক করে। ওনাকে নিয়ে সবাই দিশেহারা হয়ে যায়। রোয়ানা শুধু কাঁদতে থাকে। আসাদ হোসেনকে নিয়ে চট্টগ্রামের একটা হসপিটালে ভর্তি করা হয়। ওনাকে আইসিইউতে ভর্তি করানো হয়। আহান তারা এতক্ষণে চট্টগ্রাম থেকে ঢাকা চলে আসে।
সরাসরি গিয়ে চৌধুরী মেনশনে প্রবেশ করে। ভেতরে আহানের দাদুমণি আর তার ছোট বোন আহিয়া বসেছিল। আহানের সাথে একটা মেয়েকে দেখে তারা চমকে যায়। দাদুমণি আহানের সামনে গিয়ে জিজ্ঞাসা করে, এই মেয়েটা কে দাদু ভাই? বিয়ের পোশাক পরিধান করা তোমার সাথে কি করছে? আহান নিজের দাদুমণির দিকে তাকিয়ে বলে, আমি এই মেয়েকে বিয়ে করেছি দাদুমণি। আহিয়া আর দাদুমণি একে অপরের দিকে অবিশ্বাস্য নজরে তাকিয়ে আছে। এটা কি সত্যি না স্বপ্ন? যে ছেলে বিয়ের নাম শুনলে ঘূর্ণিঝড় চালিয়ে দেয়, সে আজ কাউকে না জানিয়ে বিয়ে করে এনেছে। আইয়া এসে আহানকে জড়িয়ে ধরে খুশিতে আত্মহারা হয়ে বলে, তুমি সত্যি বিয়ে করেছো দাদা ভাই? দাদা ভাই, আমাদের বৌমনি কিন্তু খুব সুন্দর, একদম পুতুলের মতো। আহান আইয়ার মাথায় হাত রেখে বলে, আমার বোনের থেকে না। আইয়া একটা হাসি দিয়ে বলে, যাই হোক দাদা ভাই, আমার বৌমনিকে একদম কষ্ট দিবে না। পুতুল বলে কথা, পুতুলদের কষ্ট দিতে নেই। আহান ইয়ানার দিকে না তাকিয়েই বলে, ওইটা সময় বলে দেবে। দাদুমণি এবার খুশি হয়ে বলে, তোরা দাঁড়িয়ে থেকেই সব কথা বলবি? তাড়াতাড়ি ভেতরে ঢুকে ফ্রেশ হয়ে নে। আর রায়ান আর ইউভি, তোরাও ফ্রেশ হয়ে আয়, আমার দাদু ভাইয়ের বিয়ের গল্প শুনবো। রায়ান একটা শুকনো ঢোক গিলে মনে মনে বলে, তোমায় কি বলবো দাদুমণি, তোমার নাতি আজ যেভাবে এন্ট্রি নিয়েছিল কবুল বলে, আবার সাইকো করে বিয়েও করে নিয়ে এসেছে। এইসব শুনলেই তোমার মাথায় হাত পড়বে। এদিকে ইয়ানা ভেতরে ঢুকতে ঢুকতে ভাবে, কি পরিবার রে বাবা! ছেলে বলা নেই জানা নেই বিয়ে করে এনেছে, যেখানে রাগ করার কথা সেখানে সবাই খুশিতে আত্মহারা। কিন্তু এই ডেভিলের মা বাবা কোথায়, দেখতে পাচ্ছে না তো। ইয়ানা এইসব ভাবতে ভাবতে ভেতরে ঢুকে অবাক হয়ে যায়। ভেতরে কোনো রাজপ্রাসাদ থেকে কম নয়। চোখ ধাঁধানো ঘরের কারুকাজ আর আসবাবপত্র। আহান ইয়ানাকে রেখেই নিজ কক্ষে উপরে চলে যায়, কিন্তু মাঝ রাস্তায় কারোর কথা শুনে থমকে দাঁড়ায়। বিয়ে করেছো ভালো কথা, কিন্তু বাড়ির সবাইকে একবার জানালে কি হতো? আহান এবার পেছন ফিরে তাকিয়ে বলে, কাকে জানাবো মিস্টার চৌধুরী? তবে দাদুমণি আর আহিয়াকে জানাতে পারতাম, বাট জানাইনি। আমার মনে হয় না এখন তারা কম খুশি হয়েছে। সাজা চৌধুরী, তুমি হয়তো ভুলে যাচ্ছ, আহান তোমার বাবা এখনো বেঁচে আছে, তাই বিয়ের মতো পবিত্র বন্ধন একবার হলেও জানানোর প্রয়োজন ছিল। আমরা তো আর না করতাম না। আহান সাজে চৌধুরীর দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, বাবা মাই ফুট, যখন আপনি বলেন না আপনি আমার বাবা হন, তখন এর চেয়ে হাস্যকর আর কিছুই নেই। শুধু জন্ম দিলেই বাবা হয় না, বাবা হওয়ার জন্য যোগ্যতা প্রয়োজন। সাদির চৌধুরী চিৎকার দিয়ে বলে, আহান, ভদ্রভাবে কথা বলো। আহান একটা তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, এখনো ভদ্র আছি মিস্টার চৌধুরী, তাই বাবার অধিকার নিয়ে সামনে এসে দাঁড়াবেন না, সহ্য করতে পারি না। বলেই হনহন করে উপরে চলে যায়। সাজিদ চৌধুরী চোখের পানি মুছে ইয়ানের কাছে গিয়ে বলে, তোমার সম্পর্কে তেমন কিছু জানি না, তবে আমরা আশা করব তুমি এই পরিবারকে এক করে রাখবে। আর আহানের সম্পর্কে নিশ্চয়ই সবকিছু জানো। চেষ্টা করবে ওকে সঠিক পথে ফিরিয়ে আনতে। ইয়ানা মাথা নত করে বলে, ঠিক আছে আঙ্কেল, আমার জন্য দোয়া করবেন। আশা চৌধুরী মুচকি হাসি দিয়ে বলে, আঙ্কেল কেন ডাকছো বাবা? বাবা বলে ডাকবে আজ থেকে। ইয়ানা মুচকি হাসি দিয়ে বলে, ঠিক আছে বাবা। তারপর সাজিদ চৌধুরী আহিয়ার দিকে তাকিয়ে বলে, কখন থেকে মেয়েটা দাঁড়িয়ে আছে, যা গিয়ে আহানের রুমে দিয়ে আয়। আহিয়া, ওকে বাবু। এরপর আহিয়া ইয়ানাকে নিয়ে আহানের রুমের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, এটা দাদা ভাইয়ের রুম, আজ থেকে তোমারও। দাদা ভাই কখনো নিজের রুমে কাউকে ঢুকতে দিত না। আর আজকের রাতের জন্য শুভেচ্ছা বৌমনি। এখন আমি যাই। আহিয়া এখান থেকে চলে যায়। ইয়ানা একটা লম্বা শ্বাস নিয়ে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকতেই ওর চোখ চড়ক গাছ। ভয়ে আত্মা কেঁপে ওঠে। আহান নিজের হাতে একের পর এক আঘাত করে যাচ্ছে। পুরো ফ্লোর লাল হয়ে গেছে, আর মেঝেতে সমস্ত কাঁচে ছড়াছড়ি। ইয়ানার রক্তে ভীষণ রকমের ফোবিয়া আছে, তাই চিৎকার দিয়ে বলে, আহান কি করছেনটা কি? হাত থেকে এখনই ফেলুন বলছি। কিন্তু আহান ইয়ানাকে দেখে আরো দিশেহারা হয়ে পড়ে, তাই এইবার আগের তুলনায় বেশি জোরে জোরে আঘাত করে। ফলে তাজা রক্ত পড়তে থাকে। ইয়ানার এসব দেখে মাথা ঘুরতে থাকে। তারপর অস্পষ্ট ভাষায় বলে, প্লিজ আহান, স্টপ, বন্ধ করুন আপনার এই পৈশাচিক রূপ। আমি জাস্ট নিতে পারছি না নিজের দেহে কিভাবে একটা সুস্থ মানুষ আঘাত করতে পারে। এখনই ব্যান্ডেজ করে নিন বলছি, দেখেই আমার গা গুলিয়ে আসছে। আহান যখন কোনো রেসপন্স করেনি, তখন ইয়ানা নিজেই আহানের হাত ব্যান্ডেজ করে দেয়।
আহান ইয়ানার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, কিন্তু হঠাৎ করেই চোখ মুখের রং বদলাতে থাকে। বারবার চোখে ভেসে উঠছে ইয়ানা আরেকজনের সামনে বউ সেজে বসেছিল, আর এই শাড়িটাই পরেই বসেছিল। তারপর ইয়ানার দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে, শাড়ি খোলো। ইয়ানা আচমকা এমন প্রশ্ন শুনে ভড়কে যায়, তাই আহানের দিকে কপাল কুঁচকে বলে, শাড়ি খুলবো মানে? মাথা ঠিক আছে আপনার? আহান ইয়ানার দিকে ক্ষিপ্ত হয়ে বলে, মাথা ঠিক আছে আমার বউ, কিন্তু তুমি যদি এখন শাড়িটা না পাল্টাও, জানি না কত সময় মাথা ঠিক থাকবে। আহানের মুখে বউ ডাক শুনে এক শীতল হাওয়া বয়ে যায়। তারপর কিছু একটা ভেবে বলে, আপনি আমার শাড়ির পেছনে পড়ে আছেন কেন? আর আপনার কথা আমি শাড়ি পাল্টাতে যাব কেন? হুম? আপনি জানেন এই শাড়িটা আমাকে আমার হবু বর কিনে দিয়েছিল। আমার খুব পছন্দের শাড়ি এটা, তাই আজ আর খুলছি না। এইদিকে আহান রাগে জল শক্ত হয়ে আসে রাহানের। পাশে থাকা টেবিলটা লাথি মেরে ফেলে দেয়। তারপর ফুলদানিটা হাত দিয়ে সজোরে আঘাত করে। ফলে আগের ক্ষতস্থান থেকে পুনরায় রক্ত পড়তে শুরু করে। হিয়ানা আহানের কাঁধ থেকে আটকে ওঠে হাত থেকে, তারপর চিৎকার দিয়ে বলে, আপনি মাফিয়া জানতাম, মানুষ মারা আপনার কাজ, কিন্তু এই জড়বস্তুগুলোর সাথে আপনার কিসের শত্রুতা? ওদেরকে কেন পরবারে পাঠাচ্ছেন? আমাকে কিছু করতে পারছেন না, সেই রাগ এগুলোর উপর মেটাচ্ছেন। ইয়ানা আর কিছু বলতে যাবে তার আগেই আহান ইয়ানার ঠোঁট নিজে ঠোঁট ধারা চেপে ধরে। ইয়ানার ওষ্ঠ আহানের ওষ্ঠের সাথে এক করে নিল। তারপর ইয়ানা দুটি হাত দেওয়ালের সাথে চেপে ধরে। তাদের দেহের উষ্ণতা একে অপরের সাথে মিশে যাচ্ছে। আহান নিজেকে হারিয়ে ফেললো এক গভীর জগতে। ইয়ানা একটা ঘোরের মধ্যে ছিল, কিন্তু আহানের এই বেসামাল অত্যাচারে নিজের হুঁশ ফেরে। ইয়ানা ছটফট শুরু করে। আহান এইবার ইয়ানাকে এক হাত দিয়ে কোমরে চেপে ধরে, এতটা জোরে চেপে ধরেছিল যেন ইয়ানার কোমরের হাড়গুলো ভেঙে যাবে। ইয়ানা অস্বস্তি আর আগে ছটফট শুরু করে দেয়। আহানের চুম্বন গভীর থেকে গভীর হয়, চুম্বনে লুকিয়ে আছে রাগ, ক্ষোভ আর অনেক দিনের তৃষ্ণা। কিন্তু ইয়ানার চোখে ছিল শূন্যতা। অনেকক্ষণ পর আহান ইয়ানাকে ছেড়ে দেয়। আহান বড় বড় শ্বাস টেনে নিজের ঠোঁট ভিজিয়ে নেয়। যে করেই হোক নিজেকে এই অদম্য অদম্য ইচ্ছা থেকে আটকাতে হবে। আহান লক্ষ্য করে ইয়ানার ঠোঁট থেকে রক্ত ঝরছে। সে ইয়ানার ঠোঁট মুছে দেওয়ার জন্য উদ্যত হতেই ইয়ানা আহানের হাত চেপে ধরে বলে, আচ্ছা, ইসলামে স্বামীদের উপর আঘাত করা নিষেধ করেছে কেন বলেন তো? আহান কপাল কুঁচকে বলে, মানে? ইয়ানা এবার আহান থেকে একটু দূরে সরে গিয়ে বলে, এই যে দেখুন, আপনি আমাকে প্রথম দিন থেকেই অত্যাচার করছেন, এখনো আছেন। ভালোবাসেন না, তবুও নিজের জেদের কারণে জোর করে বিয়ে করে নিলেন। আপনার অত্যাচার শুধু আমাতেই সীমাবদ্ধ রাখেননি, আমার ছোট বোনটাকে এর মধ্যে জড়ালেন। কিন্তু দেখেন, আমি কিছুই করতে পারছি না। কেন আহান, কি করেছি আমি? কিসের শত্রুতা আপনার সাথে আমার? ইয়ানা কথা বলতে গিয়ে গলা কাঁপছিল, কারণ ইয়ানা আহানকে মনে মনে পছন্দ করত। তাই তো একবার ভাই ডাকতে বারণ করেছিল বলে আর ডাকেনি। ফের প্রশ্ন করেনি কেন ভাই ডাকতে নিষেধ করেছিল। কিন্তু আজ যখন এত বড় সত্যের সম্মুখীন হলো, তখন ভেতর থেকে চুরমার হয়ে যায়। আহান ইয়ানা চোখের পানি মুছে দিয়ে বলে, শাস্তি দিতে চাও আমাকে? সময় হলে সেটাও মঞ্জুর করে নিব, কিন্তু এখন এটা সম্ভব নয় বউ। তোমার বোনের কিছু হবে না, আর সময় হলে সব জানতে পারবে। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার নিয়ে আসছি। ইয়ানা রাগী কণ্ঠে বলে ওঠে, একদম আমাকে বউ বলে ডাকবেন না, আর আমি খাবো না। আপনার খাবার আপনি খান। আহান একটা মুচকি হাসি দিয়ে আহত আহত সুরে বলে, বিয়ে করা বউকে বউ বা ডাকবো না তো খালাম্মা ডাকবো? আমাদের বাচ্চার কথাও একটু ভাবো বউ, ওরা কি ডাকবে? ইয়ানা আহানের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে তাকায়। আহানও ইয়ানাকে একটা চোখ মেরে চলে যায়। ইয়ানা মনে মনে বিড়বিড় করে বলে, অসভ্য একটা। এরপর একটু পর আহান ইয়ানার জন্য খাবার নিয়ে আসে। ইয়ানা খাবার দেখে নাক মুখ কুঁচকে বলে, খাবো না। আহান ইয়ানার দিকে তাকিয়ে বলে, জিজ্ঞাসা করিনি, আদেশ করেছে, তাই চুপচাপ খেয়ে নাও। মনে হয় সকাল থেকে কিছু খাওনি, এখন না খেলে শরীর খারাপ করবে। ইয়ানা আহানের দিকে তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, বাহ, কি মায়া! আর একটু আগে আমার পুরো পরিবারকে কাঁদিয়ে দিয়ে এসেছেন। জানি না ওরা কি অবস্থায় আছে। আমার পরিবার, আমার শরীর, আহান, শরীরকে আলাদা করে এখন তার ছায়ার জন্য শুভ কামনা করছেন মিস্টার চৌধুরী। আহান একটা নিঃশ্বাস ছেড়ে বলে, তুমি না ভালোভাবে বোঝার মেয়েই না। আজ তো একটা ঘর তেরা। আমি ফ্রেশ হয়ে আসছি, এর মধ্যে যদি খাবার খাওয়া শেষ না করো, তাহলে ভিডিওর কথা মনে আছে নিশ্চয়ই। এই বলে আহান ওয়াশরুমে চলে যায়।
কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে এসে দেখে ইয়ানা খাওয়া শেষ করে খাটের একপাশে চুপচাপ শুয়ে আছে। আহান একটা মুচকি হাসি দিয়ে চলে যায় ব্যালকনির দিকে। এত রাতে আহান নিকোটিনের ধোঁয়া ওড়াতে ব্যস্ত, কিন্তু হঠাৎ আহানের ফোন বেজে ওঠে। আহান যেন এই ফোনেরই অপেক্ষা করছিল। আহান ফোন তুলে বলে, আরিফ বল, মিস্টার আসাদ হোসেনের শরীর এখন কেমন আছেন? আরিফ, খুবই সংকীর্ণ অবস্থা ছিল, এখন আলহামদুলিল্লাহ বিপদমুক্ত। আহান, ঠিক আছে, তুই ওদিকটায় সামলে নিস। তারপর আহান এক দৃষ্টিতে পর্দার আড়ালে ইয়ানার ক্লান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে থাকে। এই মুখটার দিকে তাকালে আহানের সমস্ত রাগ নিঃশেষ হয়ে যায়। সমস্ত ক্লান্তি কোথায় যেন বিলীন হয়ে যায়। রাতের এক কালো অধ্যায়কে বিদায় জানিয়ে নতুন দিনের সূচনা হয়। সূর্যের এক ভালি কিরণ মুখের উপর পড়তেই ইয়ানা পিটপিট করে চোখ মেলে তাকায়। তারপর লক্ষ্য করে এইটা তো ওর রুম নয়। এরপর আস্তে আস্তে কালকের সকল ঘটনা মনে পড়ে যায়। ইয়ানা নাক মুখ কুঁচকে চারিদিকে তাকায়। না, ডেভিলটা মনে হয় রুমে নেই। তাহলে কি এত সকালে অফিসে চলে গেল? যাই হোক, আমার ভেবে এত লাভ নেই, পারলে জাহান্নামে যাক। ইয়ানা এইসব সাত পাঁচ ভেবে নিচে নামে। দেখে পুরো ড্রয়িং রুম ফাঁকা। তার মানে কি তারা এখনো ঘুম থেকে ওঠেনি? আর আমার আম্মু সকাল থেকে 5টা থেকে ঝাড়ু পিটা শুরু করতো। সে যাই হোক, আমি তো এই বাড়ির বউ। এই পরিবারের লোকগুলো ডেভিলটার মতো না। কাল যতটুকু দেখলাম তারা যথেষ্ট ভালো আছে। ইয়ানা এইসব ভাবতে ভাবতে গিয়ে রান্না বসায়। একটু পর আহিয়া এসে ইয়ানার কাছে গিয়ে বলে, আল্লাহ, কি করছো এইসব বৌমনি? তুমি এই বাড়ির বউ, তুমি কেন রান্না করছো? বাসায় অনেক সার্ভেন্ট আছে। যদি দাদাভাই জানতে পারে তুমি রান্না করছো, তাহলে বাড়িতে এসে ঘূর্ণিঝড় শুরু করে দিবে। আমরা একটু আগেই নাস্তা করে উপরে গিয়েছি। তোমাকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু দাদুমণি দেয়নি। কাল অনেক ঝড় গেছে, হয়তো তুমি ক্লান্ত। কাল রায়ান আর ইউফি ভাইয়ার মুখে যা শুনলাম, ও মাই গড! ইয়ানা আহিয়ার দিকে তাকিয়ে অসহায় হয়ে বলে, তোমার দাদাভাই কি বলল তাতে কিছু যায় আসে না। আর আমি এত দেরি করে ঘুম থেকে উঠলাম। ইস, বাড়ির নতুন বউ নাকি সবার পরে উঠেছে। আহিয়া ইয়ানার দিকে তাকিয়ে মুচকে হাসি দিয়ে বলে, কোনো ব্যাপার না বৌমনি, কেউ কিছু মনে করেনি। আর আমরাই তো, কে মনে করবে শুনি? ইয়ানা আহিয়ার কথা শুনে ফিক করে হেসে দেয়। আহিয়া ইয়ানার দিকে তাকিয়ে বলে, সে কি বৌমনি, তোমার ঠোঁটে কি হয়েছে? মনে হচ্ছে কেটে গিয়েছিল, এখনো ফুলে লাল হয়ে আছে। ইয়ানা আহিয়াতে কথা শুনে অপ্রস্তুত হয়ে পড়ে। তারপর কথা ঘুরিয়ে বলে, আসলে কাল গহনা পরতে গিয়ে একটু লেগে গিয়েছিল। আচ্ছা আহিয়া, তুমি কিসে পড়ো? আহিয়া হাসি দিয়ে বলে, আমি এবার টেনে পড়ি। ইয়ানার মুচকে হাসি দিয়ে বলে, তাই? আচ্ছা, তোমার দাদাভাই কোথায় গেছে বলতে পারো? আহিয়া, কোথায় গিয়েছে বলতে পারি না, কিন্তু আজ একটা জরুরি মিটিং ছিল বাইরে কোম্পানির সাথে, আব্বুর থেকে শুনেছি আর কি। একটু পরেই চলে আসবে। তারা গল্প করতে করতে রান্না শেষ করে। দাদুমণি এসেও ইয়ানাকে রান্না করতে বারণ করেছিল, কিন্তু ইয়ানা দাদুমণিকেও মানিয়ে নেয়। সবাই ডাইনিং রুমে খাবার খেতে বসে। একটু পর আহানও বাড়ির ভেতর প্রবেশ করে। ইয়ানার দিকে এক পলক তাকিয়েই ওপরে চলে যেতে নেয়। পেছন থেকে দাদুমণি বলে, আহান, আজ ইয়ানা নিজের হাতে রান্না করেছে। আজ অন্তত সবার সাথে বসে খেয়ে নে। আহান পেছন ফিরে বলে, ইয়ানা রান্না করেছে বলে খাবার তো আর অন্যরকম হয়ে যাবে না, তাই না? আমার খাবার পারলে ওপরে পাঠিয়ে দাও। বলেই ওপরে চলে যায়। দাদুমণি একটা তপ্ত নিঃশ্বাস ফেলে। তারপর ইয়ানার দিকে তাকিয়ে বলে, তুমি কি আর কষ্ট পেও না? আসলে ও কারোর সাথে বসে খায় না। এক কাজ করো, তুমি খাওয়া শেষ করে আহানের খাবারটা রুমে নিয়ে যাও। ইয়ানা একটা হাসি দিয়ে বলে, সমস্যা নেই দাদুমণি, আপনারা খান, আমি ওনার খাবারটা নিয়ে যাচ্ছি। আমি পরে খেয়ে নিব। এই বলে ইয়ানা আহানের জন্য খাবার নিয়ে ওপরে যায়। ইচ্ছে তো করছে ব্যাটার মাথাটা ফাটাতে। সবার সাথে বসে খেলে কি শরীরে অ্যালার্জি শুরু হয়? ডেভিল একটা। ইয়ানা রুমে এসে দেখে আহান নেই। গেল কোথায় এই সাইকো? একটু পর ওয়াশরুম থেকে পানির শব্দ আসে। ইয়ানা নাক মুখ কুচকে বলে, কতবার শাওয়ার নেয় এই লোক, সকালেই তো শাওয়ার নিয়ে গেল। ইয়ানার ভাবনার মাঝে আহান দরজা খুলে বাইরে আসে। সদ্য গোসল করা শরীর থেকে ইয়ানা হা করে তাকিয়ে থাকে। এত সুন্দর মানুষ হয়? ইয়ানাকে হা করে তাকিয়ে থাকতে দেখে আহান চুপ করে হাসি আটকে রেখে বলে, হ্যাঁ দেখো দেখো, তোমারই তো বর হয়। কোনো মহিলা তো আর ছিনিয়ে নিচ্ছে না,
তুমি চাইলে আমি টাওয়ালটাও খুলে। আহানকে আর কিছু বলতে না দিয়ে ধমক দিয়ে বলে, চুপ, অসভ্য, একটু লজ্জা বলতে কিছু নেই। খাবারটা খেয়ে নিন। আর কতবার শাওয়ার নিতে হয় আপনার? আহান ইয়ানার সামনে এসে বলে, একটু আগে বউয়ের সাথে রোমান্স করছি, তাই হালালভাবে শাওয়ার নিয়েছি। আর আমি তোমার মতো লজ্জাশীল হলে রায়নের ছেলেকে আমার মেয়ের জামাই বানাবো কি করে ম্যাডাম? ইয়ানা আহানকে দাঁতে দাঁত চেপে বলে, নির্লজ্জ লোক, আর একটা কথা বললে আপনার মাথা ফাটাবো। এই ধরুন, খাবারটা খেয়ে নিন। আহান কাঁদো কাঁদো ফেস করে বলে, খাবার তো দিয়ে গেছো, কিন্তু খাবো কিভাবে? ইয়ানা বিরক্তি নিয়ে বলে, খাবেন কিভাবে মানে? হাত কি আরেকজনকে ভিক্ষে দিয়ে এসেছেন? আহান ইয়ানার কথা শুনে বলে, ঠিক আছে, খাবারটা নিয়ে চলে যাও। খাবো না, হাত কেটে গিয়েছে। ইয়ানা আহানের দিকে কপাল কুঁচকে বলে, আমার জানা মতে তো আপনি হাত দিয়ে খাবার খান না, চামচ ব্যবহার করেন। তাহলে হাত কেটে যাক বা ভেঙে যাক, কি যায় আসে? আহান ইয়ানার কথায় থমথমে খেয়ে যায়। কি সাংঘাতিক মেয়ে রে! বাবা, স্বামীর হাত ভাঙ্গার কামনা করছে। আহান একটু রাগের ভাব নিয়ে বলে, দেখো, আমি যদি খেতে পারতাম তাহলে নিশ্চয়ই এইসব বলতাম না। যদি খাইয়ে দিতে পারো তাহলে দিতে পারো, নয়তো খাবো না। আর এমনিতে আমি কাল থেকে কিছু খাইনি। বলেই আহান একটা রহস্যময় হাসি দেয়। এয়ানা আহানের দিকে তাকিয়ে বলে, অসম্ভব, আমি আপনাকে খাইয়ে দিতে পারবো না, খাওয়া দরকার নেই আপনার। এই বলেই ইয়ানা চলে যেতে নেয়, পেছন থেকে আহান বলে, হায় রে, কি কপাল আমার, 3 দিন অভুক্ত থাকলেও কেউ খবর নেয় না। তারপর ইয়ানা কিছু একটা ভেবে আহানের সামনে এসে দাঁতে দাঁত চেপে বলে, ঠিক আছে, বসুন। আহানও খুশিতে গদগদ করে ইয়ানার সামনে দিয়ে বসে। ইয়ানা আহানকে খাইয়ে দিচ্ছে। আহান শুধু খেয়ে যাচ্ছে, মনে হচ্ছে কতদিনের অভুক্ত। ইয়ানা মনে মনে রেগে বলে, দেখো, রাক্ষস কিভাবে খাচ্ছে। কয়েক কেজি মরিচের গুঁড়ো মেশালে ভালো হতো। একবার খাবারের প্রশংসা করলে কি হতো? দূর, আমিও কার কাছে প্রশংসা চাচ্ছি। আহান খাবার শেষ করে বলে, রান্নাটা কি করেছো বলো তো? এই রান্নার মধ্যে ঝাল ঝাল গন্ধ পাচ্ছি। কেউ মরিচের গুঁড়ো মেশাতে চেয়েছিল মনে হয়। ইয়ানার ইচ্ছে করছিল আহানের মাথাটা ফাটাতে। খচ্চর লোক, খাওয়ার সময় খেয়েছিস আর এখন বদনাম করছিস। তারপর ইয়ানা অভিমানী কণ্ঠে বলে, খাবার যখন ভালো লাগেনি তাহলে খেতে বলেছিল কে? কেউ তো আর জোর করেনি। বলেই ইয়ানা হনহন করে রুম ত্যাগ করে। আহান কপাল কুঁচকে বিড়বিড় করে বলে, আমার বউ যে এত ভালো রান্না করতে পারে, আগে তো জানতাম না। আর বউ কি আমার অভিমান বা রাগ করলো আবার প্রশংসা করিনি বলে? তাহলে ঠিক আছে, এই রাগ কোনো একদিন ভাঙাবো, সারপ্রাইজ দিয়ে। সুমু নাক মুখ কুঁচকে বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। পাশেই রায়ান এটা সেটা বলছে, কিন্তু সুমুর কোনো হেলদোল নেই। এক পর্যায়ে বিরক্তি নিয়ে বলে, হয়েছে আপনার কথা বলা? আমি বলেছি আমাকে এত কিছু এক্সপ্লেইন করতে? বলিনি তো। আপনি পরিচয় লুকিয়েছেন, সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, হয়তো এতদিন একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, এখন সেটা থাকবে না। রায়ান হতাশা সুরে বলে, প্লিজ সমু, এইভাবে বলো না। আমরা পরিস্থিতির শিকার ছিলাম। আর আহান ইয়ানাকে খুব ভালোবাসে। হয়তো এটা সে নিজে বুঝতে পারছে না, কিন্তু আহান ইয়ানাকে নিজের জীবনের চেয়েও বেশি চায়। তুমি জানো না, ইয়ানার নিখোঁজেও কতটা উন্মাদ হয়ে গিয়েছিল। ওর ভেতরের হাহাকার, অতৃপ্ত চাওয়া আমরা বুঝতে পারি। দেখবে, ইয়ানাও একদিন আহানের মধ্যে এতটাই মগ্ন হবে যে মৃত্যুর শেষ প্রান্তে গিয়েও শুধু আহানকে চাইবে। সমু রায়ানের দিকে তাকিয়ে বলে, সবকিছু ঠিক ছিল রায়ান, কিন্তু আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান। ইয়ানা হয়তো স্ট্রং, তাই সবকিছু সামলে নিচ্ছে। কিন্তু আহান ভাইয়ার এই ভয়ঙ্কর রূপ না আবার তাদের বিচ্ছেদের কারণ হয়। উনি এইভাবে ছলনা না করলেও পারতেন। জানি না ইয়ানা মেনে নেবে কিনা, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি ওরা যাতে সুখে থাকে। সমর এই অন্ধকার মুখ দেখেই রায়ান বলে, আইসক্রিম খাবে? সমর রায়ানের দিকে না তাকিয়েই জবাব দিল, না। রায়ান, তাহলে ঘুরতে যাবে? সৌম্য দাঁতে দাঁত চেপে বলে, না, না, আপনি থাকুন, আমি যাচ্ছি। রায়ান, তাহলে চলুন, আমি পৌঁছে দিচ্ছি। সৌম্য বিরক্তি নিয়ে বলে, তার কোনো প্রয়োজন নেই, আমি রিক্সা করে চলে যেতে পারবো। তারপর সৌম্য একটা রিক্সা দাঁড় করিয়ে উঠে বসে। সাথে সাথে রায়নও উঠে বসে। সৌম্য রায়নের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, আপনি উঠেছেন কেন? আপনার কোটি টাকার গাড়ি কোথায়? নামুন বলছে এখনই। রায়ান নিজে চুল ঠিক করতে করতে বলে, গাড়ি তো আছে ম্যাডাম, কিন্তু আজ একজনকে দেখে এক অতৃপ্ত ইচ্ছা জাগ্রত হয়েছে রিকশায় ওঠার জন্য। তাই আজ আর গাড়িতে যাব না, রিকশা করে যাব।
সমু দাঁত কটমট করে বলে, হ্যাঁ, তো ঢাকা শহরে কি রিক্সার অভাব পড়েছে? এই রিক্সা থেকে নেমে অন্য রিক্সা দিয়ে যান। রায়ান সমুর কথা কানে না তুলে ড্রাইভারকে বলে, মামা আপনি রিক্সা চালান তো। রায়ান এবার সুমন দিকে তাকায়, দেখে সে অগ্নি লাল চোখে তাকিয়ে আছে। এইভাবে তাকাচ্ছ কেন? তোমাকে ভয় পাই নাকি? হুম? সমু রাগান্বিত ভাবে বলে, আপনাকে তো আমি। এই মামা রিক্সা দাঁড়ান তো। দাঁড়া করেন, আমি নেমে যাব। এই মামা একদম না। আর তুমি? তোমার এক রিক্সা দিয়ে কি তোমার জায়গা হচ্ছে না? এত মোটা কেন তুমি? সমুর আগে ফোঁস করতে করতে বলে, কি বললেন আপনি? আমি মোটা? রায়ান দাঁত দিয়ে ঠোঁট চেপে হাসি সংবরণ করে বলে, তুমি মোটা হলে আমার কোনো সমস্যা নেই, তবে যেভাবে বসেছে আজ রিক্সা থেকে পড়বে নিশ্চিত। কাছে এসে বসো। রায়ান সমুর কোনো রেসপন্স না পেয়ে নিজেই হ্যাচকা টান দিয়ে কাছে এনে বসায়। সমু রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, যেন নিঃশ্বাস আটকে যাচ্ছে, প্রচন্ড পানি পিপাসা লাগছে। রায়ানের পুরুষালী শরীরে ঘ্রাণ সমুর নাকে বারবার বাড়ি খাচ্ছে, অস্থিরতায় কপাল দিয়ে ঘাম বের হচ্ছে। রায়ান সমুর এই অবস্থা দেখে ঠোঁটে ঠোঁট চাপিয়ে চেপে হাসি আটকিয়ে বলে, কি হলো, তুমি এইভাবে কাঁপাকাঁপি করছো কেন? তোমার কি শীত লাগছে? আবার দেখছি কপাল বেয়ে ঘামও হচ্ছে। সমুর কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। খুনসুটির মাধ্যমে এইভাবেই তাদের পথ এগোতে থাকে। ঘড়ির কাঁটা টিকটিক শব্দে জানান দিচ্ছে এখন রাত 12টা বাজে। হিয়ানার বিয়ের প্রায় 4 দিন কেটে গেল। বিয়ের পরের দিন রাত থেকে আহানের কোনো খবর নেই, আর না নিতে পারছে নিজের বাবা মায়ের কোনো খোঁজ। রাগে দুঃখে ইয়ানার কান্না আসছে, ঠিক তখনই নিজের কোমরে ঠান্ডা কিছু অনুভব করলো। সারা শরীরে এক শীতল হাওয়া বয়ে গেল। হাতের মালিক কে হতে পারে সেটা সম্পর্কে সে অবগত। রাগ দেখাতে গিয়েও থেমে গেল, যা কিছু বলতে হবে সব ঠান্ডা মাথায়। এই সাইকোকে রাগ দেখিয়ে বললে হিতে বিপরীত হবে। আহান আস্তে আস্তে ইয়ানা গলায় চলে আসে। হিয়ানা দাঁতে দাঁত চেপে সহ্য করে। চোখে ছিল একরাশ ঘৃণা, কিন্তু কণ্ঠ নরম করে বলে, আহান। আহান ইয়ানার পিঠ থেকে চুল সরাতে সরাতে বলে, হুম। ইয়ানা একটা শ্বাস নিয়ে বলে, আমি একবার বাড়ি যেতে চাই। বাবা মায়ের সাথে দেখা করতে চাই। ইয়ানার কথা শুনে আহান থেমে গেল, মুখে হালকা রাগের আভাস দেখা যাচ্ছে। গলা থেকে মুখ উঠিয়ে বলে, সময় হলে অবশ্যই যাবে। এখন এত লাফালাফি করছো কেন? তোমার বাবা এখন ঠিক আছে? ইয়ানা আহানের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলে, ঠিক আছে মানে? কি হয়েছিল আমার আব্বুর? কি করেছেন আপনি ওনার সাথে? সত্যি করে বলেন আহান। আহান বিরক্তি নিয়ে বলে, আজব তো। আমি তোমার বাবাকে কিছু করতে যাব কেন? উনি বিয়ের দিন রাতে হার্ট অ্যাটাক করেছেন। আমার কথা মতো ওনাকে অন্যতম হার্ট সার্জন চিকিৎসা করছেন। এখন আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমি কি বলেছিলাম হার্ট অ্যাটাক করতে? ইয়ানা আহানের কথা শুনে থমকে যায়। ওর আব্বু মৃত্যু পথযাত্রী ছিল আর ওই জানতে পারলো না। বুকটা হু হু করে কেঁপে উঠল। ইয়ানা আহানের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলে, আমার আর কত ক্ষতি করবেন আহান? আজ আপনার কারণে আমার আব্বু হার্ট অ্যাটাক করেছে। রোগ আল্লাহ দান করেন, কিন্তু আমরা তাকে শুলে চড়াই যার ওছিলায় হয়ে থাকে। আপনার তো জাহান্নামেও ঠাঁই হবে না। ফেরানোর চেয়েও খারাপ আপনি। যথেষ্ট নিজের রাগ নিয়ন্ত্রণে রাখছে। যতই হোক বউ বলে কথা। আহান ইহানার দিকে তাকিয়ে ভাবলেশীন ভাবে বলে, আমি ফেরাউন হলে তুমি আছিয়া হয়ে যাও। ফেরাউন যা কিছুই করতো, আছিয়া কিন্তু তা মাথা পেতে নিত। এখন থেকে তুমিও নেওয়া শুরু করো। ইয়ানার ইচ্ছে করছে এই সাইকোর মাথা ফাটাতেই, তারপর তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, ফেরাউনের কিন্তু পাপের রাজ্যের পতন ঘটেছিল, এটা ভুলে যাবেন না মিস্টার চৌধুরী। আহান ইয়ানার চোখের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, ফেরাউন ছিল এক পাপী, যে নিজের স্ত্রীকে সম্মান দিতে পারেনি, ইসলামের জন্য শহীদ হয়েছে। নিজের পবিত্র স্ত্রীকে বারবার আঘাত করেছে। কিন্তু আমি আমার আছিয়ার উপর একটুও আঁচ আসতে দিব না। আমার আছিয়ার উপর যদি কেউ কিছু করতে আসে, তাহলে অগ্নি চৌধুরী তার আছিয়াকে নিজের বক্ষের মাঝে আগলে রেখে সেই শক্তির মোকাবেলা করবে। তবুও এক টুকরো আঁচ পড়তে দেবে না। এই বলে আহান এক মুহূর্ত দেরি না করে এখান থেকে প্রস্থান করে। ইয়ানা আহানের কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। বিড়বিড় করে বলে, আপনাকে বোঝা কঠিন মিস্টার চৌধুরী। আপনি বলেন ভালোবাসেন না, কিন্তু আপনার কথাগুলো হৃদয়ে গেঁথে যায়। কেন এমন করছেন? আপনার দেওয়া এই কয়েকদিনে কত কষ্ট আমি কখনো ভুলতে পারবো না মিস্টার অগ্নি চৌধুরী। কি নামে আপনাকে ডাকবো বলেন তো? হিংস্রতায় গ্রাস করা অগ্নি চৌধুরী, নাকি আহান চৌধুরী? আহান নামক ব্যক্তিটা আমার খুব পছন্দের ছিল, কিন্তু অগ্নি চৌধুরী হিংস্রতার বেড়াজালে আহান নামক ব্যক্তিটাকে বিলীন হয়ে গেছে। আসাদ হোসেন তারা হসপিটাল থেকে ঢাকা ব্যাক করেন।
হসপিটালে সবকিছু ইউভি একা হাতে সামলেছে। রুয়ানা আর তার বাবা মাকে আগলে রেখেছে। বাবার অসুস্থতায় রুয়ানা প্রচুর ভেঙে পড়েছিল। বাবা আর বোনের এই রকম অবস্থা হয়তো মেয়েটাকে নিস্তেজ করে দিয়েছে। যে মেয়েটা কথা বলে সবাইকে মাতিয়ে রাখতো সে আজ নিশ্চুপ, কিন্তু শুধু চোখের পানি ফেলেছে। রোয়ানা চোখের পানি ইউভির ভেতরটা ছাড়খাড় করে দিচ্ছিল। তবুও যথাসম্ভব নিজেকে আটকে রেখে সবাইকে আগলে রেখেছে। আর তার পেছনে আহানের হাত। আশাদ হোসেন এখন মোটামুটি সুস্থ। ইউভি ওনাকে দেখতে এসেছেন। আশাদ হোসেন, কেমন আছো তুমি? ইউভি, আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনার শরীর কেমন এখন? আশাদ হোসেন দীর্ঘশ্বাস ফেলে বলে, যারা আমার সুখে থাকার মেডিসিন তারা হলো আমার মেয়ে। এখন যখন তারাই ঠিক নেই, তখন আমি কিভাবে ঠিক থাকি বলো? আশাদ কিছু বলতে যাবে, কিছু তার আগেই একজন বলে উঠল, আপনার আদরের দুলালি একদম ঠিক আছে আব্বাজান। একটা আঁচড়ও লাগতে দিইনি। আশাদ হোসেন আর ইউভি পেছনে ফিরে তাকায়, দেখে আহান দাঁড়িয়ে আছে। আশাদ হোসেন বলে ওঠে, তুমি? আমার মেয়ে কোথায়? আহান ভেতরে ঢুকতে ঢুকতে বলে, কি আব্বাজান, বাড়ির বড় জামাই বিয়ের এই প্রথম শ্বশুর বাড়িতে এসেছে। কই একটু জামাই আপ্যায়ন করবেন? তা না করে মেয়ে নিয়ে যারা করছেন, ভেরি ব্যাড। ডিড নট এক্সপেক্ট দ্যাট। আহানের কথা শুনে আশাদ হোসেনের চোয়াল শক্ত হয়ে আসে। আহানের দিকে তাকিয়ে বলে, রসিকতা করতে নিশ্চয়ই আসনি। নিজের কোনো স্বার্থের জন্যই এসেছো নিশ্চয়ই। কি জন্য এসেছো? আশাদ আশাদ হোসেনের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই ইউভি আহানের দিকে তাকিয়ে ইশারা করে, যাতে কোনো উল্টো পাল্টা কথা না বলে। এমনি উনি মেয়ের দুঃখে কাতর। আহান ইউভির ইশারাকে উপেক্ষা করে বলে, একদম ঠিক ধরেছেন আব্বাজান, আমি স্বার্থের জন্যই এসেছি। আশাদ হোসেন আহানের দিকে তাচ্ছিল্যভাবে তাকিয়ে বলে, সেটা আমি বুঝতে পেরেছি, এখন কেন এসেছো সেটা বলো। আহানের সোজা সাপটা উত্তর, আসলে কি বলেন তো, বউ শুধু কান্নাকাটি করে তার বাবা কেমন আছে, তাই আমার একমাত্র শ্বশুর আব্বাজানকে দেখতে আসলাম। বউকেও নিয়ে আসতে পারতাম, কিন্তু ভয়ে আনিনি, যদি রাস্তার ধুলোবালি ওর শরীরে লাগে। আশাদ হোসেন আহানের কথায় কপট রাগ দেখিয়ে বলে, রসিকতা করো তুমি আমার সাথে? 1 সপ্তাহ হয়ে গেছে ওর সাথে কোনো খবর নেই। তুমি কিভাবে বুঝবে পিতৃত্বের অনুভূতি আর চিন্তা? যেদিন নিজের সন্তানের বাবা হবে, ওই দিন আমার অবস্থান বুঝতে পারবে। আহান তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, সেই সুযোগ কখনো আসবে না। তাহলে বউকে গিয়ে বলবো তার বাবা একদম ঠিক আছে, বড় গলায় কথা বলতে পারে, একদম সুস্থ। তাহলে এখন আসি। ঠিক তখনই সেলিনা হোসেন এসে বলে, কি বলছো তোমরা, চলে যাবে মানে? আর তুমি বাড়ির জামাই, এই প্রথমবার এসেছো, এইভাবে খালি মুখে ফিরে যাওয়া ঠিক না। আহান দিওয়ান থেকে উঠতে উঠতে বলে, আপনার মেয়ের সাথে মারামারি করব না। কেন জামাই আপ্যায়ন করলো না আমায়, তাই নিশ্চিন্তে থাকুন। এই বলে আহান ইউভি চলে যায়। সেলিনা হোসেন স্বামীর দিকে তাকিয়ে বলে, বাড়ির জামাই এসেছে এই প্রথম, কিন্তু সে খালি মুখে ফিরতে হলো। সাথে ইউভি বাবাও কিছু খেলো না। আসাদ হোসেন স্ত্রীর দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে, কি হয়েছে বলো তো তোমার? যে ছেলেটার কারণে আজ আমাদের এই অবস্থা, মেয়েটার সাথে দেখা করতে পারছি না, সে খেয়ে যায়নি বলে এইভাবে আফসোস করছো? সেলিনা হোসেন স্বামীর সামনাসামনি বসে বলে, দেখো, মানছি আহান অনেক ভুল করেছে, ইয়ানাকে পাওয়ার উপায়টা ভুল ছিল, কিন্তু তুমিই ভাবো, সে যদি ইয়ানাকে ভালো না বাসতো তাহলে কি এত কিছু করতো? আর তাছাড়া আমার মেয়ে তো ঠিক আছে, হয়তো কোনো কারণেই ইয়ানাকে বাইরে আনছে না। তোমার অসুস্থতায় সমস্ত খেয়াল রেখেছে ইউভির মাধ্যমে। তাহলে ছেলেটা খারাপ কোন দিক দিয়ে? আসাদ হোসেন অবাক চোখে তাকিয়ে বলে, এই কথা তুমি বলছো সেলিনা? সেলিনা হোসেন কান্না করতে করতে বলে, আমি আর কি বলতে পারি, আমি তো মা, সন্তানকে খুশি দেখলেই আমার খুশি। এখন আমরা যদি স্বাভাবিক না হই, তাহলে কি আমরা আমাদের মেয়েকে দেখতে পারবো না? বলেই টুকরে কেঁদে দিলেন। রায়ান আসামির মতো বসে আছে। তার সামনে ইউভি আর আহান কপাল কুঁচকে তাকিয়ে আছে। ইউভি নিজের হাসি নিয়ন্ত্রণে রেখে রায়ানকে ঠাট্টা করে বলল, ইউভি, তুই একটা মেয়েকে নিয়ে রিক্সা ভ্রমণ করলি রায়ান? তোর আবার নারী সঙ্গ কবে থেকে ভালো লাগতে শুরু করলো? রায়ান ইউভির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, অনেকদিন ধরে রিক্সায় উঠি না, তাই একটু উঠতে ইচ্ছে করছিল। এখন পাশে যদি মেয়ে থাকে, আমি কি করব? আহান,
পাশের মেয়েটা সম্ভবত সুমু ছিল, তাই না? রায়ান আহানের দিকে চোখ বড় বড় করে তাকায়, তারপর আশ্চর্য হয়ে বলে, ও, ওইটাও জানোস? আহান বিরক্তি নিয়ে তাকিয়ে বলে, না জানবো কিভাবে, তুই তো বোরকা পরা ছিলি, তাই দেখিনি, কিন্তু সুমুকে দেখেছি। রায়ান আহানের কথা শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। ইউভি, তুই যদি সুমুকে ভালোবাসিস তাহলে বলে দে। রায়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, বলতে চাই, কিন্তু ভয় হয় যদি ভুল বোঝে, আর 5টা মেয়ের মতো না। আহান খাপচারা ভাব নিয়ে বলে, ভুল বোঝার কি আছে? ভালোবাসিস তাই বলেছিস, যদি একসেপ্ট করতে না করে তাহলে জোর করে বিয়ে করে ফেলবি। রায়ান আর ইউভি আহানের দিকে চোখ বড় বড় করে তাকায়। রায়ান বলে, এইটা একমাত্র তোর দ্বারাই সম্ভব, শ্বশুর শাশুড়ির মাথায় বন্দুক টেকিয়ে বিয়ে করে নেওয়া। এইটা আমি পারবো না। আহান মুখে বিরক্তি নিয়ে বলে, তোর মতো আহাম্মক কেন ভালোবাসতে গেলি, যখন সামান্য একটা মেয়েকে নিজের ভালোবাসা কথা বলতে পারিস না? সেই জন্য এইসব ভালোবাসা আমি জাস্ট নিতে পারি না, অসহ্য লাগে। রায়ান আহানের দিকে ঠাট্টার সুরে বলে, মামা তুমি ভালোবাসো কিন্তু বুঝতে পারছো না। জোর করে বিয়ে করে বাসর করে ফেলেছিস আর বলিস ভালোবাসিস না। আহান রাহানের দিকে তাকিয়ে এক ভ্রু উঁচু করে বলে, বাসর রাতে তুই আমার রুমে ডিভানে বসে বসে বাসর দেখেছিলি বুঝি? ইউভি আহানের দিকে তাকিয়ে আহত সুরে বলে, তার মানে তোর বাসর হয়নি, তুই পাক্কা ভার্জিন? আহান মোবাইলে স্ক্রল করতে করতে উত্তর দেয়, হুম। রায়ান কান্নার অভিনয় করে বলে, এত কিছু করে বিয়ে করে শেষে কিনা বাসর করতে পারলি না, কি কষ্ট তোর ভাই, জোর করে বাসরটাও করে ফেলতি। আহান ইউভির দিকে তাকিয়ে বলে, ওর নাটক বন্ধ করতে বল, মেজাজ গরম হচ্ছে, নয়তো এখানেই শুট করে দিয়ে যাব। রায়না চুপ হয়ে যায় অনেক কষ্টে, নিজের হাসি আটকিয়ে রাখছে। নারী বিদ্বেষী ছেলে এক নারীর মায়া জড়িয়ে যাচ্ছে, বুঝতেও পারছে না। তাদের কথার মাঝেই আহানের মোবাইলে ফোন আসে। আরিফ, স্যার, শনিবার মিনের লোকেরা আপনার নির্দেশ করা সত্ত্বেও মেয়েগুলোকে পাচার করে দিচ্ছে, আর সাথে অনেক কিছু পাচার করছে। আহানের চোয়াল শক্ত হয়ে আসে, রাগে তার শরীর কাঁপা শুরু করে। অগ্নি চৌধুরী কথাকে অমান্য করার শাস্তি তো তোকে পেতে হবে শরীফ আমিন। ভালোভাবে বুঝিয়েছিলাম মেয়েগুলোকে ছেড়ে দিতে, মেয়েগুলোর জীবন নষ্ট না করতে। আজ তোর পাপের রাজত্বের সমাপ্তি ঘটাবো। রাতে ডিনার টেবিল সাজিয়ে বসে আছে ইয়ানা। তারপর সবাই নিজেদের মতো খেয়ে ওপরে চলে যায়। ইয়ানা আহানের জন্য খাবার নিতে নিতে বলে, বড়লোক বাবার বখাটে ছেলে পরিবারের সাথে বসে খায় না কেন? খেলে শরীরে কি অ্যালার্জি শুরু হয়? ছি, কিসব ঘাস পাতা খায়, যেমন মানুষ তার তেমন রুচি। ইয়ানা এইসব বিড়বিড় করতে করতে আহানকে জব্দ করার একটা ফোন দিয়ে আটে। মুহূর্তের মধ্যেই মুখে একটা রহস্যময় হাসি ফুটে ওঠে। ইয়ানা আহানের জন্য খাবার নিয়ে যায়, কিন্তু আহান রুমে নেই। একটু পরেই ওয়াশরুমে দরজা খোলার শব্দ পেয়ে পেছন ফিরে তাকায়। আহানকে দেখে ইয়ানার ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে যায়। সুঠাম দেহি এই পুরুষের গায়ে টাওয়াল ছাড়া আর কিছু নেই। শাওয়ার নেওয়া সদ্য ভেজা শরীর কি আকর্ষণীয় লাগছে। ইয়ানা নির্লজ্জ বলেই ঘুরে দাঁড়ায়। কথাটা আহানের কানে যেতেই দাঁত দিয়ে ঠোঁটে ঠোঁট চেপে হেসে বলে, নির্লজ্জ তো পাশের বাসার ভাবির সাথে করছি না, নিজের বউয়ের সাথে করছি। তাড়াতাড়ি তাকাও, হারি আপ। ইয়ানা দাঁতে দাঁত চেপে বলে, আগে নিজের গায়ে কিছু জড়িয়ে নিন বেহায়া লোক। আহান চুল ঠিক করতে করতে বলে, অভ্যাস করে নাও বেবি, এখন তো টাওয়ালটা আছে, সঠিক সময় আসলে টাওয়ালটাও থাকবে না। ইয়ানার কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। মানুষ কতটা নির্লজ্জ হলে এইসব বলে, এটা মিস্টার মিস্টার অগ্নি চৌধুরীকে না দেখলে বোঝাই যেত না। চুপ করুন আপনি, বেহায়া লোক। আমার আপনার জন্য খাবার আনাটাই ভুল হয়েছে। নিন, খেয়ে তাড়াতাড়ি আমাকে রেহাই দিন আপনার এইসব লাগাম ছাড়া কথা থেকে। আহান জামা পরতে পরতে বলে, আমার কাছ থেকে তোমার কোনো রেহাই নেই বেবি। তুমি অগ্নি চৌধুরীর অনুভবে আবদ্ধ হয়ে গেছো, সেই জায়গা থেকে বের হওয়া তোমার জন্য নিষিদ্ধ। ইয়ানা তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, হ্যাঁ, কালো দুনিয়ায় আবদ্ধ হয়ে গেছি। আহান আর কিছু বলল না। আহান খাবার মুখে দিতেই ওর পুরো মুখ লাল হয়ে যায়, চোখে পানি টিপটিপ করছে। আহান রাগী দৃষ্টি নিক্ষেপ ইয়ানার দিকে তাকায়, দেখে সে মিটমিট করে হাসছে দেখে। আহানের সাথে চোখাচোখি হতেই হাসি থামিয়ে দেয়। আহান এবার বুঝতে পারে কাজটা কার। সেও খাবার ফেলে না দিয়ে খাওয়া শুরু করে। এক পর্যায়ে অতিরিক্ত ঝালে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। ফর্সা হওয়া দরুন পুরো মুখ লাল বর্ণ ধারণ করে। আহানের এই অবস্থা দেখে ইয়ানা ভয় পেয়ে যায়। ইয়ানা আহানকে ভয়ে ভয়ে পানি এগিয়ে দেয়।
আহান পানির গ্লাসের দিকে তাকিয়ে ইয়ানার দিকে রাগী চোখে তাকায়, তারপর হাত থেকে পানির গ্লাসটা সজোরে ফেলে দেয়। ইয়ানা সামান্য কেঁপে ওঠে, পানির গ্লাসটা ভেঙে ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে। আহানের চোখ দুটি প্রচন্ড রকম লাল হয়ে গেছে। ইয়ানা একটা শুকনো ঢোক গেলে দ্রুত ফ্রিজ থেকে মধু এনে দেয়। আহান এক পলক মধুগুলোর দিকে তাকিয়ে ইয়ানাকে হ্যাঁচকা টানে কোলে বসিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ইয়ানা চোখগুলো বড় বড় করে তাকায়। ইয়ানা কিছু বুঝে ওঠার আগেই আহান ইয়ানার চুম্বনে ব্যস্ত হয়ে পড়ে। ইয়ানা ছোটার জন্য আহানের বলিষ্ঠ বুকে ধাক্কা দিতে থাকে। আহানের হাতের বিচরণ চলছে ইয়ানার শরীরে কোমরে ভাঁজে ভাঁজে। ইয়ানা আহানের সেই বিশাল ছোঁয়ায় বারবার কেঁপে উঠছে। এই বুঝি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে ঝালে। প্রায় 10 মিনিট পর আহান ইয়ানকে ছেড়ে দেয়। কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নেয়। ঝালে ইয়ানার সারা মুখ ঝলসে যাচ্ছে। আহান ইয়ানার লাল হয়ে যাওয়া মুখের দিকে এক পলক তাকিয়ে আবার ঠোঁট দুটি আঁকড়ে ধরে। কিন্তু এইবার কামড়ের দূরত্বটা ছিল বেশি। ইয়ানা কামড় ব্যথায় বারবার কুঁকড়িয়ে উঠছে। একে তো ঝালে পুরো মুখ ঝলসে যাচ্ছে, তার উপর আহানের এই কামড়ানোর বিশামাল অত্যাচার। এই বুঝি প্রাণ পাখিটা উড়াল দেবে। আহান প্রায় 10 মিনিটের মধ্যে ছেড়ে দেয়। ছাড়া পেতে দুজনে জোরে জোরে শ্বাস টানে। আহান তর্জনী আঙ্গুলের উল্টো দিক থেকে নিজের ঠোঁটচোরা মুছে ইয়ানার দিকে তাকিয়ে বাঁকা হাসি দেয়। নিজে একটু মধু খেয়ে ইয়ানাকেও খাইয়ে দেয়। এখন একটু ঝাল কমেছে। ইয়ানা এবার হিংস্র বাঘিনীর ন্যায় কেঁপে ওঠে। আহানের দিকে তাকিয়ে রেগে বলে, নিজেকে কি মনে করেন আপনি, হ্যাঁ? এইভাবে কেউ পুরো ঠোঁট, আমার ঠোঁটকে কি নিজের বাপের সম্পত্তি মনে করেন? যখন তখন হামলা করেন। আহান ইয়ানার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলে, নাউজুবিল্লাহ, তুমি আমার বাপের সম্পত্তি হতে যাবে কেন? তুমি তো একান্তই আমার সম্পত্তি। এই একটুকুতে যদি এত হাইপার হয়ে যাও, তাহলে কিভাবে হবে বেবি? যদি অগ্নি চৌধুরী নিজের সমস্ত ভার ছেড়ে নিজের মধ্যে তোমাকে বিলীন করবে, তখন কি করবে? তখন সামলাতে পারবে তো? এখন থেকে অভ্যাস করে নাও। ইয়ানা নিজের কান চেপে ধরে চিৎকার করে বলে, চুপ করুন আপনি বেহায়া পুরুষ। নির্লজ্জতার একটা পরিসীমা থাকে, কিন্তু আপনার মধ্যে মিনিমাম লজ্জাটুকু নেই। আহান এক সাইড ঠোঁটে দাঁত চেপে হেসে বলে, নিজের বউয়ের সামনে লজ্জাশীল সেজেছে কোন মহাপুরুষ শুনি? আমার দাদা নির্লজ্জ ছিল বলে আমার বাবা হয়েছে। আমার বাবা নির্লজ্জ ছিল বলে আমি হয়েছি। এখন আমি সাধু সাজতে যাব কেন, হুম? আর তাছাড়া এখন থেকে প্রতিদিন খাবার এইভাবে ঝাল মিশিয়ে আনবে। এখন থেকে রোজ ঝাল খেয়ে এই অমৃতটা পান করব। ইয়ানা নিজেকে নিজে মেরে ফেলতে ইচ্ছে করছে। নিজের পাতানো ফাঁদে নিজেই ফেসেছে। কি দরকার ছিল এই সাইকোর খাবারে ঝাল মেশানোর? আশাদ হোসেন আজ কয়েকদিন যাবৎ অফিসে যেতে পারছেন না। ফলে অনেক কাজ জমা হয়েছে। তাই আজ বাড়িতে বসে সব কাজ শেষ করছেন। এখন আগের থেকে মোটামুটি সুস্থ। রুয়ানা আগের মতো চঞ্চলতা নেই। হঠাৎ করে কেমন যেন শান্ত হয়ে গেছে। রুয়ানা কোচিং যেতে ইউভি দেখা পায়। ইউভিকে দেখে মুখে হাসি ফুটে ওঠে। দৌড়ে ও ইউভির কাছে গিয়ে বলে, ইউভি ভাইয়া, আমার আপু কেমন আছে? ও ভালো আছে তো? আহান ভাইয়া কিছু করেনি তো আমার আপুর সাথে? রুয়ানার চোখে পানি টলমল করছে। ইউভি রুয়ানার ভয়েস পেয়ে ওর দিকে ফিরে তাকায়। রুয়ানার কান্না মিশ্রিত কথা শুনে বুকটা ধুক করে ওঠে। ইউভি রুয়ানার দিকে আশ্বস্ত স্বরে বলে, তোমার আপু একদম ঠিক আছে। কিছু হয়নি ওর। যতদিন আহান বেঁচে আছে ততদিন তোমার আপুর কিছু হবে না। রুয়ানা মুখটা মলিন করে বলে, কবে আপুর সাথে দেখা করতে পারবো? প্লিজ ভাইয়া, আপনি একটু আহান ভাইয়াকে বলেন না, আমি আপুর সাথে দেখা করতে চাই। আপনি তো ওনার বন্ধু, তাই না? আপনার কথা নিশ্চয়ই শুনবে। ইউভি কিছুটা বিরক্ত হয় রুয়ানের মুখে ভাইয়া ডাক শুনে। বিড়বিড় করে বলে, এমন ভাবে ভাইয়া ডাকছে যেন মায়ের পেটের আপন ভাই। তারপর রুয়ানার দিকে তাকিয়ে বলে, চিন্তা করো না, তুমি তোমার বোনের সাথে অবশ্যই দেখা করবে। আমি নিয়ে যাব তোমাকে। রুয়ানার খুশিতে মুখ চিকচিক করে ওঠে। সে অতিরিক্ত খুশিতে বিবেক বুদ্ধি হারিয়ে ইউভিকে হাঁক করে বলে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। বলেই রুয়ানা এখান থেকে প্রস্থান করে কোচিং এর উদ্দেশ্যে। আর এইদিকে ইউভি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এক হৃদয় ফর্নিম বুকে ঝড় তুলে চলে গেল। পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে। কপাল দিয়ে ঘাম বের হচ্ছে। নিজেকে কন্ট্রোললেস মনে হচ্ছে। না না, নিজের সুপ্ত অনুভূতিকে আয়ত্তে আনতে হবে। গাড়ির সাথে হেলান দিয়ে 2 হাত দিয়ে নিজের চুলগুলো খামচে ধরে জোরে জোরে শ্বাস টানে। ইউভি রোয়ানাকে এক পলক দেখার জন্য তার কোচিং সেন্টারের এইখানে এসেছিল। কিন্তু যাকে দেখে মন শান্ত করতে চেয়েছিল, সে আবার দ্বিগুণ অশান্ত করে দিয়ে গেল। একটা পরিত্যক্ত গোডাউনে উল্টো হয়ে ঝুলে আছে 3 জন বিশাল দেহী পুরুষ।
সামনে আহান চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। ধারালো চাকু দ্বারা নিজের কপাল ঘেঁষছে। রাগে মাথা ফেটে যাচ্ছে। জানোয়ারদের এত অত্যাচার করেও কিছুতেই শান্তি পাচ্ছে না। পাশে আরিফ দাঁড়িয়ে আছে ভয়ার্ত দৃষ্টি ফেলে। এত বড় রুম জুড়ে আর কেউ নেই। বাইরে বডিগার্ড পাহারা দিচ্ছে। আরিফ একবার ঝুলন্ত ব্যক্তিগুলোর দিকে তাকায়, সাথে সাথে নাক মুখ কুঁচকে দৃষ্টি সরিয়ে নেয়। কিন্তু কি ভাগ্যের নির্মম পরিহাস! ওর মতো এমন একজন সহজ সরল ভালো ছেলে এইসবে সাহায্য করছে আহানকে। আহান চেয়ারে বসা অবস্থায় নিচের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে, আরিফ, জানাতে জ্ঞান ফেরা তাড়াতাড়ি। জ্ঞান না ফিরলে প্রয়োজন হলে ফুটন্ত গরম পানি শরীরে ঢেলে দে। আরিফ আমতা আমতা করে বলে, তা তার তার কোন প্রয়োজন নেই স্যার, আমি ঠান্ডা পানি ঢালছি। আহান আরিফের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে বলে, তোরও কি ওদের মতো উল্টে ছোলার শখ হয়েছে? কথাটা কানে যেতেই আরিফ ভয়েই থমকে যায়। সারা শরীর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কাঁপা কাঁপা গলায় বলে, কেন স্যার? আহান দাঁতে দাঁত চেপে বলে, কতবার বারণ করেছি আমাকে স্যার না ডাকতে? কথা কানে যায় না বেয়াদব? আরেকবার যদি স্যার বলে ডেকেছিস, আই সোয়ার আরিফ, এই নিঃশেষ করব। আরিফ আহানের হুমকিতে ভয় পেয়ে যায়। এই সাইকোকে বিশ্বাস নেই, যা খুশি করতে পারে। তারপর মাথা নিচে নামিয়ে বলে, সরি ভাই। তারপর আরিফ লোকগুলোর শরীরে ঠান্ডা পানি ঢেলে দেয়। লোকগুলোর জ্ঞান ফিরতেই অস্ফুট ভাষায় পানি চাওয়া শুরু করে। আহান তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, শরীফ আমিন অনেকগুলো মেয়েকে ইন্ডিয়া পাচার করে দিতে যাচ্ছিল। তোদেরকে এর আগে ওয়ার্ন করা হয়েছিল, কিন্তু অনেক টাকার বাজেটের লোভে পড়ে আহানের কথাকে অমান্য করে এক প্রকার আহানের থেকে লুকিয়ে পাচার করছে। তাই আহান কথাটা আরিফ থেকে জানা মাত্রই মেয়েগুলোকে উদ্ধার করতে চলে যায়। আহান পাচার রুমে ঢুকতেই দেখে তিনটা পুরুষ পাল্টিয়ে পাল্টিয়ে এক এক করে, যে কিনা টাকার জন্য নিজের বউকে অন্য লোকের কাছে বিক্রি করে দেয়। আহান তাদের এই অবস্থা দেখে মাথা রক্ত চেপে বসে। তাড়াতাড়ি করে মেয়েগুলোকে উদ্ধার করে, সাথে অন্য মেয়েদেরও পাচারের হাত থেকে বাঁচিয়ে পুলিশের হেফাজতে দিয়ে দেয়। কিন্তু তিনজন ধর্ষককে নিজের হেফাজতে নিয়ে আসে। একজন যে কিনা টাকার জন্য নিজের বউকে আর মেয়েকে অন্য পুরুষের কাছে বিক্রি করে দেয়। দ্বিতীয়জন নিজের বোনকে দিয়ে প্রতিনিয়ত করিয়েছে। আর তৃতীয়জন নিজের শালীকে রক্ষিতা বানিয়ে রেখেছে। প্রতিনিয়ত মেয়েটাকে ফিজিক্যাল টর্চার করে ধুকে ধুকে মারছে। আর তাদের বাড়ির মা বোনেরা এই জানোয়ারদের ভয়ে কিছু বলতে পারছে না। লোকগুলো কান্নাকাটি শুরু করে ছোটার জন্য। আহান তাদের দিকে হিংস্র হায়েনার ন্যায় তাকিয়ে। আহানের রক্তজোড়া লাল চক্ষু দ্বারা বোঝা যাচ্ছে কতটা রেগে আছে ওদের উপর। আহান চেয়ার থেকে উঠে একজনের চুলের মুঠি ধরে হুংকার দিয়ে বলে, মুক্তি চাই তোদের, হুম? যেদিন তুই নিজের শালীকে দিনের পর দিন ফিজিক্যাল টর্চার করেছিলি, তখন সেই ভয় কোথায় ছিল? নরখাদক টাকার জন্য বহু মেয়েকে অন্যের ভোগবস্তু বানিয়ে দিলি। আর আজ মেয়েগুলো ঠিক সেইভাবে চিৎকার করেছিল ছোটার জন্য, কিন্তু তোরা উপভোগ করছিলি। তারপর ছেলেগুলোর গায়ে ফুটন্ত গরম পানি ঢেলে দেয়। ছেলেগুলোর শরীর সাথে সাথে ঝলসে যায়। তারা এত অত্যাচার সহ্য করতে না পেরে আহানের কাছে প্রাণ ভিক্ষে চাওয়া শুরু করে। কিন্তু আহান নিজের আদিম খেলায় ব্যস্ত। কিভাবে এদের নরকময় কষ্ট দিয়ে মারতে পারে। ছেলেগুলো ভয়ে ছটফট করছে, চিৎকার করে প্রাণ ভিক্ষে চাইছে। কিন্তু আহানের অট্টহাসিতে পুরো দেওয়ালের কম্পনের সৃষ্টি করছে। ঘন কালো জঙ্গলে পশুরাও নিশ্চুপ হয়ে গেছে আহানের সেই ভয়ানক অট্টহাসিতে। লোকগুলো চিৎকার জঙ্গলের মাটি পর্যন্ত কেঁপে উঠছে। লোকগুলো অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আহানের রাগ যেন আরো বেড়ে গেল। তারপর সে তাদের অজ্ঞান অবস্থায় পরপর শুট করে দেয়। লোকগুলো গলাকাটা মুরগির মতো ছটফট করতে করতে নিঃশ্বাস ত্যাগ করে। আহান এইবার তাদের দিকে থুতু দিয়ে বলে, তোদের আরো ছটফট করা উচিত ছিল, তাহলে নির্দোষ মেয়েগুলোর আত্মা শান্তি পেত। তারপর লাশগুলোকে এক এক করে ডুবিয়ে দেয়। রাতের কাঁটা ঠিক 1টা বেজে 45 মিনিট। এমন সময় কারোর ফোনের শব্দে সুমোর ঘুম ভেঙে যায়। সুমো ঘুম ঘুম চোখে দেখে এটা এই নাম্বার, যেই নাম্বারের ব্যক্তির সাথে এক বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। সুমো বিরক্ত হলেও মুচকি হাসি দিয়ে ফোন রিসিভ করে। ওই পাশ থেকে, সরি এত রাতে ফোন দিয়ে বিরক্ত করার জন্য, আসলে একটা কথা বলার ছিল তাই ফোন দিয়েছি। সুমো কপাল কুঁচকে বলে, কি কথা? ওই পাশ থেকে, কাল তাহলে আমরা দেখা করি। সুমো একটা হাসি দিয়ে বলে, অবশ্যই, কেন নয়। আপনার সাথে তো শুধু ফোনেই কথা হয়েছে, কখনো দেখিনি। এই সুযোগে দেখাও হয়ে যাবে। তাহলে বলুন কোথায় আসতে হবে? ওই পাশ থেকে, তাহলে লে মেরিডিয়ানের এখানে এসো। সুমো চোখ বড় বড় করে তাকায়, তারপর
গলা ছেড়ে বলে, 5 স্টারে কেন? আমরা পারলে কফি শপেও দেখা করতে পারি, ওই পাশ থেকে। আমার ইচ্ছে তাই। সোমা একটা নিঃশ্বাস ছেড়ে বলে, ওকে।